আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এসপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে চেম্বারে এক ভদ্রলোক আসেন, হঠাৎ করে জিম করতে যেয়ে ব্যথা পেয়েছেন, এজন্য তারে নিয়েই আসলে একটা প্রোগ্রাম। যদিও কিছু তথ্য দিয়েছেন, সেই তথ্যগুলো আপনাকে শেয়ার করা আপনাদের সাথে। ইস্যুটা হলো যে হঠাৎ করে কোমরে যে ব্যথা পাওয়া বা ঘাড়ে ব্যথা পাওয়া বা রগে টান লাগা জিম করার সময়। কেন এটা হয় আসলে? আমাদের ঢাকা শহরে বা বাংলাদেশে যে পরিমাণ জিম আগের চেয়ে বাড়ছে, ঠিক সেই সাথে তাল মিলিয়ে মানে ব্যথার যে পরিমাণটা সেটাও বেড়ে যাচ্ছে যারা জিম করে তাদের। বাস্তব কথা হলো, কিছু নিয়ম যদি না মেনে জিম করা হয় তাহলে যে পরিমাণ ব্যথা হয় সেই ব্যথাটা কিন্তু তার ফিটনেসের চেয়ে আরও বেশি ভোগায় থাকে। আমি অনেক জিম, আমার মানে শুক্রিয়া আল্লাহ পাকের যে অনেক জিম যারা করে, অনেকে আমার রুগী আছে এরকম, তাদের অভিজ্ঞতা থেকে কথাগুলো শেয়ার করবো, আমার নলেজ। শুধু জিম না, আরেকটু আপনাদের মনে রাখতে হবে, যারা সকালে ওয়াক করেন, হাঁটেন বা রাতে হাঁটেন, অথবা ওয়েট রিডাকশনের জন্য যারা ওজন কমান, অনেক সময় কিটো ডায়েট অথবা নিজে নিজে ডায়েট করে ওজন কমাইতে যে সাডেন মানে ট্রিমেন্ডাসলি ওজন কমাইতে যেটা হয়, তার হঠাৎ করে মাসেল অথবা ঘাড়ে অথবা কোমরে বা অন্য কোনো জায়গায় ব্যথা হয়। এর কিছু বেশ তথ্য বা বেশ যুক্তিকতা আছে দর্শক। যদি সেটা নিয়ে কথা বলি, সেটা হলো একটু বললেই বুঝবেন আপনারা। আমরা যে খাবারটা খাচ্ছি, আলটিমেটলি সেই খাবারের সাথে যে আমাদের হিউম্যান বডির একটা ব্যালেন্সিং হয়, যে পরিমাণ স্টোমাকে যায়, বডি এটা তা রিসিভ করে যে কতটুক আপনার ডাইজেশন করলে সে ইজিলি তার শরীরটাকে মেনটেন করতে পারবে। যখনই কিটো ডায়েট আপনারা শুরু করেন বা যে কোনো ডায়েট শুরু করেন, মনে রাখতে হবে খাবারটা যে কম খাচ্ছেন এর সাথে পানির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। এটাই হচ্ছে মূল ইস্যু। না হলে যেটা হয়, টোটাল ফ্যাট যখন অ্যাবজর্ব হয়, যে আপনার যখন ডায়েটিং করেন কম খান, তখন শরীরের ফ্যাটটাই তো বার্ন করে। সেই বার্ন ফ্যাটটা যদি আমি ব্যালেন্সিং করতে যাই, যে এই ফ্যাটটা থাকে কোথায় দর্শক? মাসেলের উপরে নিচেই তো ফ্যাটটা থাকে। তার মানে মাসেলও ইনভলভ থাকে, এখানে জয়েন্টও ইনভলভ থাকে। এই জন্যে যারা ডায়েটিং করে ওজন কমাতে চান তাদের অবশ্যই যথেষ্ট পরিমাণে পানি খেতে হবে। তাইলে এই ওয়েট, যেমন 10 কেজি ওজন, 15 কেজি ওজন কমানোর পরে যে পরিমাণ একটা ইম্প্যাক্ট পড়ে শরীরের উপরে, সেই ইম্প্যাক্টের মূল তত্ত্ব হচ্ছে যে এটা নিউট্রিশনাল লেভেলের একটা ঘাটতি হওয়া বা সাডেন যে পরিমাণ তার ফ্যাটটা অ্যাবজর্ব হচ্ছে, সেই অনুসারে আদৌ কি আপনার শরীরের ফ্লুইড ঠিক মতো আছে কিনা সেটা কিন্তু টেক কেয়ার করতে হবে। এর আগে অনেক প্রোগ্রামে বলেছি যে ব্লাডে 65% ওয়াটার থাকে, সেই ওয়াটারটাকে আপনাদের কিন্তু ব্যালেন্সিং করতে হবে। ওকে দর্শক, আজকে পর্যন্ত এটা থাক, পরে আসি জিমের ব্যাপারটা। জিম করে যারা, তারা আলটিমেটলি যেটা করে, তারা সবসময় একটা টার্গেট থাকে যে আমরা কিভাবে এই জিম করে আমি বডিটাকে বিল্ড করব। কেউ যদি দেখায় আপনাকে, কিরে তুই দি কঠিন জিম করছস, দেখ দোস্ত আমার এই বাইসেপসটা কীরকম, মানে হি ইজ ইন্টারেস্টেড টু শো হিজ মাসেল বাল্কটাকে সে শো করতে চায়। আমি যদি এরকম করি, দেখেন এটা বাল্কটা উপর দিকে উঠতেছে, এরকম গেঞ্জি ফাটা হয়ে যায়। সেটা চেস্টটা দেখেন, আমার দেখ চেস্ট, আর এটা হলো 6 প্যাক, পেটটা 6 প্যাক বানাতে চায়। প্রশ্নটা হলো আমি কি দেখাচ্ছি? আমি যদি আপনাদেরকে এভাবে বলি যে আমি শুধু কি বাইসেপস আর চেস্ট আর অ্যাবডোমেনের জন্যই কি আমি যাচ্ছি, জিমে যাচ্ছি, নাকি টোটাল ফিটনেসটাকে করানোর জন্য আমি জিমে যাচ্ছি? মনে হয় উত্তরটা এরকম হবে যে আমি আমার ফিটনেসটা বাড়ানোর জন্য জিমে যাচ্ছি। যদি দর্শক ফিটনেসই বাড়াতে হয়, তাহলে অবশ্যই চেস্টের মাসল যেরকম আপনার স্ট্রেংথ করা দরকার, বালজিং করা দরকার, বা আপনার যে বডি বিল্ড করা দরকার, ঠিক অন দ্য আদার হ্যান্ড চেস্টের পিছনে যে মাসলগুলো, পিঠের যে মাসলগুলো আছে, সেটাও কিন্তু আপনার এরকম স্ট্রেংথ করা দরকার। আদৌ কি সেটা করতেছি কি না, দিস ইজ দ্য কোশ্চেন। আদৌ আসলে আনসার করতেছি না আমরা দর্শক। যার পরিপ্রেক্ষিতে অনেকে জিম করতে যাওয়ার পরে যখন ওয়েট শিফটিং করে, হঠাৎ করে ঘাড়ে টান লাগে, হঠাৎ করে পিঠে টান লাগে, হঠাৎ করে মাসেলে টান লাগে। কারণ তার যে পরিমাণ মাসেল থাকে, মাসেলের 2টা গ্রুপ থাকে, 3টা গ্রুপ থাকে। একটা গ্রুপ হলো প্রাইম মুভার হিসেবে কাজ করে। যেমন আমি যদি এটাকে এটাকে আমি ফ্লেকশন বলে, এটাকে বাইসেপস বারবার ডাম্বেল দিয়ে আমি করতেছি। অন দ্য আদার হ্যান্ড আমি কি ট্রাইসেপস আদৌ পুরোপুরি করতেছি? যদি সেটা না করি, তাহলে এই জয়েন্টের মধ্যে একটা ওভার প্রেশার পড়বে। বাইসেপসের কাজ হচ্ছে এটাকে ব্যান্ডিং করা, আর ট্রাইসেপসের কাজ হচ্ছে কি স্ট্রেইট করা। এই ব্যান্ডিং যখন আমরা ভাঁজ করি, তখন প্রাইম মুভার কাজ করে হলো আপনার এই বাইসেপস, আর তখন অ্যান্টাগনিস্ট কাজ করে ট্রাইসেপস। আবার যখন আমরা সোজা করি, তখন প্রাইম মুভার কাজ করে হলো আপনার ট্রাইসেপস,
আর বাইসেপস কাজ করে অ্যান্টাগনিস্ট। তার মানে আপনার ব্রেন এটা কন্ট্রোল করতেছে। কিন্তু মাসেলের একটা গ্রুপ যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, বেশি স্ট্রেংথ হয়ে যায়, অন্যটা যদি আমি যথেষ্ট পরিমাণে বিল্ডিং না করি, তাহলে এই তথ্যটা ইমব্যালেন্সিংভাবে কিন্তু ব্রেনে পৌঁছে যায়। যার ফলে যে কোনো সময় যখন এইটার সাথে জয়েন্ট, যে সমস্ত জয়েন্টের মানে কানেকশন থাকে, ইনসারশন অরিজিন থাকে, লাগানো থাকে, তখন এই জয়েন্টের মধ্যে আপনার অতিরিক্ত চাপ পড়বে। যদি অতিরিক্ত চাপ পড়ে, তখন সে জয়েন্টের ভিতরে ক্যাপসুল ইনজুরি হতে পারে, লিগামেন্টাস ইনজুরি হতে পারে, বিভিন্ন মিনিসকাস ইনজুরি হতে পারে। এই হলো আঘাতের ঘটনা। হঠাৎ করে একদিন ব্যথা পেয়ে যায়। আজকে যে ভাই এসেছিলেন, সে জিম করতে, যে তার এটা একটা শব্দ হয়নি, টান লাগছে তার, এখন গার সে লক হয়ে গেছে। আমরা একটা এক্স রে করে দেখলাম, তার কী হয়েছে জানেন দর্শক? মানে আশ্চর্য হলেও সত্য, তার মেরুদণ্ডের যে কার্ভ আছে, সেই কার্ভটা নর্মাল যে কার্ভেচার থাকে, আস্তে 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 সোজা হয়ে গেছে। সোজা হয়ে যাওয়ার পরে এটা কি জানেন, রিভার্স হয়ে গেছে। ইফ আই শো উইথ মাই পিকচার কীভাবে হয় আসলে দেখেন। ওনার যেটা হয়েছে, সাধারণত আমাদের মেরুদণ্ডটির কার্ভ থাকে, এই একটা কার্ভ, তারপরে হলো পিছনে একটা কার্ভ, এটা একটা কার্ভ, আর হলো এই সামনে একটা কার্ভ। দেখেন তো, এই যদি সাইড থেকে দেখেন কেমন দেখা যায়, এটা সামনে, এটা সামনে, ঘাড় আর কোমর একইভাবে, আর পিঠটা হলো পিছনে চলে গেছে। তো ইস্যুটা হলো এই কার্ভেচারটা ওনার কি হয়েছে, প্রথমে হলো সোজা হয়েছে, দেখেন প্রথমে এটা সোজা হয়েছে, এরকম সোজা সোজা হয়েছিল, এরকম সোজা গেছে, হইয়া এটা উল্টা বাঁকা হয়ে গেছে এরকম। তার মানে এই যে বাঁকাটা যে, এর মধ্যে কতগুলো জিনিস থাকে, নার্ভ থাকে, টেন্ডন থাকে, লিগামেন্ট থাকে, মাসেল থাকে, আর্টারি থাকে, কত কিছু থাকে। তার মানে যারা এই যে এটাকে রিভার্স বলে, সার্ভাইকাল স্ট্রেট হওয়ার পরে রিভার্স হয়ে গেছে। এই রিভার্স যখন হয়ে যায়, তখন আমরা কি করি, রিভার্স হয়ে গেলে তখন এটা তার যে অ্যাটাচমেন্টগুলো টান পড়ে, দ্যাট ইজ দ্য রিজন অফ পেইন। কিন্তু উনি যদি শুধু এই সাইডটা, আমরা গেঞ্জি খুলে দেখি তার পিঠের মাসেলগুলা, মানে কী বলবো, একটা মাসেল আছে সিরেটাস অ্যান্টিরিয়র, আমরা টেস্ট করছি এভাবে, দেখি সে চাপিয়ে দিতে পারে না। ইয়ং স্টার, একদম বডি বিল্ড করা, সামনে তার একেবারে পুরো ফিট, পেক্টোরালিসটা একদম সুন্দর, তারপরে বাইসেপসটা অনেক বেশি, কিন্তু পিছনের যে মাংসপেশি, দ্যাট মিন পিসের স্ক্যাপুলা এরিয়া বা ডরসাল এরিয়া, সেই মাংসপেশিগুলো বা পিঠের যে এরিয়া, সেটা কিন্তু যথেষ্ট ধরনের বিল্ড না দর্শক। যার পরিপ্রেক্ষিতে যারা নর্মাল এক্সারসাইজ করেন বা যারা জিম করেন, তাদের কি করা উচিত সেটা এখন আমরা বলবো। এটা ঘাড়ের ঘটনা। সাধারণত আমরা যেটা দেখলাম যে ঘাড়েরটা, আমরা ঘাড় নিয়ে এসে কথা বলবো, হয়তো অন্য একটা প্রোগ্রামে কোমর নিয়ে কথা বলবো। তাহলে এই যে ঘাড়ের জন্য আমরা যখন বিল্ডিং করি, মানে ওয়েট শিফটিং করি, ঘাড়ের যে ব্যালেন্সিং প্রেশার সেটা কতটুকু পড়ে চিন্তা করতে হবে। পজিশন অফ এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কী করলেন, আপনি মনে করেন এটাকে আমরা বিল্ড করবো এভাবে, খেয়াল করেন, এটা করবো, হ্যাঁ আমি এরকম কুজু হয়ে এরকম করলাম, হবে না, স্ট্রেইট হতে হবে, বুকটা টান দিতে হবে, দেন উই ক্যান ডু দিস, জাস্ট ফর এক্সাম্পল। তো এইটা আমরা কী করতে হবে, একজন জিম শুরুর আগে তার অত্যাধিক জরুরি হচ্ছে তার পজিশনটা, কোন পজিশন হচ্ছে এক্সারসাইজ করবে। তার আগেও দরকার হচ্ছে আপনি যে পার্টের এক্সারসাইজ করবেন, ওই এক্সারসাইজ করার আগে অবশ্যই স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে, মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়াইতে হবে। যারা এই যে চন্দ্রিমা উদ্যান সহ বিভিন্ন জায়গায়, গুলশান পার্ক বা আদার্স বেড়াইতে যান, যারা হাঁটতে যান সকালে বিকেলে ডায়াবেটিক বা ফিটনেসের জন্য, বা রান করেন, তাদেরকে অবশ্যই স্ট্রেচিং এক্সারসাইজ করে ইউ মাস্ট স্টার্ট উইথ দ্য ফিটনেস প্রোগ্রাম। আদারওয়াইজ কিন্তু মাসেল ক্র্যাম্প করবে, এটা ডিজিজ কন্ডিশন বা রোগে পরিণত হবে। তো এখন জিমের জন্য 4 থেকে 5টা জিনিস আপনাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ করে জিমটা শুরু করতে হবে। আপনি যে পার্টটা আপনি স্ট্রেংথেনিং করবেন, মানে বিল্ডিং করবেন, অপোজিট পার্টটাও কিন্তু সেরকম আপনাকে বিল্ডিং করতে হবে সমানভাবে। যেমন কি সামনে যেরকম করবেন, পিছু এক্সারসাইজ করতে হবে। অনেক সময় এই জিনিসটা তারা ভুলে যায়। তাহলে 2 নাম্বার কী বল, 1 নাম্বার বললাম স্ট্রেচিং এক্সারসাইজ, 2 নাম্বার বিল্ডিং করবেন, মানে প্রাইম মুভার এবং অ্যান্টাগনিস্ট, মানে যেটা সামনের মাসল পিছনের মাসল দুটোই করতে হবে। 3 নাম্বার যারা মানে জিম করেন, তাদেরকে অবশ্যই খাবারের তালিকার মধ্যে যে জিনিসটা করতে হবে, লিকুইড খাবার প্রচুর রাখতে হবে, অবশ্যই লিকুইড। কারণ যারা জিম করে তাদের নেসিটি পরিমাণ খাবার নেসিটি বেশি, সবজি বেশি খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এবং স্বাভাবিক খাবার অন্য যা খায় অন্তত তার ব্যালেন্স ডায়েটটা করতে হবে। তারপরে 4 নাম্বার হচ্ছে যারা জিম করেন তাদেরকে একটা, আসলে এই 4 নাম্বার প্রোগ্রামটা যেটা করতে হবে, যে জিম মাস্টার আছেন, তাদেরকে কী বলে, এটাকে ট্রেইনার যে বলেন। আমাদের দেশে দেখছি যে ট্রেইনার তারা অ্যানাটমিক্যাল নলেজটা যথেষ্ট না, আমি কম বলবো সেটা না, যথেষ্ট না। তার মানে উচিত যারা ট্রেইনার থাকেন, যারা গাইড করেন, তাদেরকে এই মাসেল সম্পর্কে নলেজ লাগবে, অ্যানাটমি হাড় সম্পর্কে নলেজ লাগবে, মেরুদণ্ড সম্পর্কে নলেজ লাগবে। যদি সেটা থাকে তাহলে সেখান থেকে আপনি সেফ কিছু পাবেন, আপনি অনেক সেফ কিছু পাবেন। তার মানে হচ্ছে আলটিমেটলি জিম ফিটনেসের জন্য, নট ড্যামেজের জন্য। মনে রাখবেন যে কোনো এক্সারসাইজ অবশ্যই কোনো না কোনো অংশ আপনাকে ড্যামেজ করতেছে যদি সেটা ব্যালেন্সিং না হয়।
সেটা আপনি এক্সারসাইজিং বা ওয়েট কমানি বলেন, জিমই বলেন, বা নর্মাল ডায়াবেটিক হাঁটারি বলেন, আপনি যেটা করতেছেন কোনো না কোনো অংশ আপনার ড্যামেজ হচ্ছে, কোনো না কোনো অংশ আপনার বেনিফিট হচ্ছে। মিনিমাম ড্যামেজ যাতে হয় সেই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এটাই কিন্তু আজকের যে মূল মেসেজটা, সেটা আমি আপনাদের দিলাম। ডায়েটিং করেন, কিটো বা আদার ডায়েটিং করেন, তাদেরকে মাসেল বিল্ডিংয়ের ব্যাপারটা অনেক সময় আমরা যারা মানে স্পেশালিস্ট কনসালটেন্ট, যারা ডায়েটিশিয়ান বা যারা মানে ডায়েটিং নিয়ে কাজ করে, ন্যাচারাল ডায়েটিংয়ে, তাদের যে পরামর্শগুলো দেন তারা সব বিস্তারিত খুলে বলে, অবশ্যই ভালোর জন্য। কিন্তু প্রথম থেকে আপনাকে মাসেলের ওয়ার্ক করাইতে হবে, ঠিক আছে? নিউট্রিশনাল লেভেল ব্যালেন্সিং করাইতে হবে। আপনারা করেন অনেকে যে একেবারে শেষ করে একেবারে মানে ডায়েটিং করে ওজন কমানোর পরে ব্যায়াম করার কথা বলেন, যুক্তিটা মনে হয় এটাই বেটার যে আপনি যেদিনকে মানে ডায়েটিং কিলো ডায়েট করবেন বা নর্মাল ডায়েটিং করবেন ওজন কমার জন্য, অবশ্যই এক্সারসাইজ থেরাপিটা প্রথম দিন থেকে শুরু করতে হবে। এটা গাইডলাইনের জন্য ভালো একজন ফিজিওথেরাপি কনসালটেন্টের হেল্প নিতে পারেন, যে আপনাদেরকে একটা আউটলাইন দ্বারা করে দিতে পারে কীভাবে এক্সারসাইজ করবেন, সেটাই ভালো। ওকে দর্শক, আমার মনে হয় আজকে এই পর্যন্তই। অন্য কোনো প্রোগ্রামে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।